18 বছরের নিচে মোবাইল ব্যবহার সীমিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার। হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ করলে আপনাদেরও তাড়াবে জনগণ, সরকারের উদ্দেশ্যে বললেন জামায়াত আমির। 621 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের। সুন্দরবন রক্ষায় কঠোর অবস্থানে সরকার, জানালেন পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম। কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও। সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। 18 বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার ও মাদকের ক্ষতি থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ভূমিমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি। তাই মাদক প্রতিরোধে সরকার, পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়লে তাকে ঘৃণা না করে ভালোবাসা, পরামর্শ এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, অল্প বয়সে নানা ধরনের প্রলোভন আসে, শিক্ষার্থীদের সেই প্রলোভন এড়িয়ে সুশিক্ষা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষকই পারে একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে যেভাবে জনগণ ক্ষমতা থেকে সরিয়েছে, বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে তাহলে জনগণ তাদেরও ছাড়বে না। আজ বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি দাবি করেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তাই কোনো কালক্ষেপণ নয়, দ্রুত সেই গণরায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার এবং শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারও আওয়ামী লীগের মতো দলীয়করণ ও দুর্নীতির পথে হাঁটছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই লক্ষ্যে ঢাকা কেন্দ্রিক কর্মসূচির জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। দেশের 621টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের 443টি এবং দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের 178টি প্রতিষ্ঠান। দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না হওয়ার এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সেই বিষয়ে 7 কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ভর্তি, অবকাঠামো, শিক্ষক নিয়োগ ও অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করা হতে পারে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে এই আয়োজন সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দম ইসলাম অমিত। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান। প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। যাচাই ছাড়া তথ্য প্রচার ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। ভুয়া বা বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়িয়ে পড়লে সেটিকে উপেক্ষা না করে সঠিক তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি আরো বলেন, ধর্ম বিষয়কে কেন্দ্র করে উস্কানিমূলক বা বিভ্রান্তিকর প্রচারণা সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে, তাই এই ধরনের অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। জ্বালানি খাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, সরকার গ্যাস সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এই বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ভরযোগ্য তথ্য অনুসরণের পরামর্শ দেন তিনি। সভায় বক্তারা গুজব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। এতে পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের মোংলায় এক নাগরিক সংলাপে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবুজ ও পরিবেশ বান্ধব উন্নয়নে বিশ্বাস করেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সুন্দরবনের ভূমিকা অপরিসীম। তাই বন ধ্বংস বা বিষ দিয়ে মাছ শিকারের সঙ্গে বন বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, সুন্দরবনের উপর নির্ভরশীল ৮,০০০-এর বেশি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে না এবং সৌর ও বায়ু শক্তি নির্ভর জ্বালানিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে অংশীজনরা মতবিনিময় করেন। যশোর শহরের পালবাড়ি ঘোষপাড়া এলাকার আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমিতে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ হোসাইন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহাদি হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আশরাফ আলী এবং অ্যাডভোকেট রোকনুজ্জামান। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। খেলার সংবাদ। আগামী অক্টোবরে ভারত সফরে এসে কলকাতার ঐতিহাসিক সল্ট লেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং ভারতীয় আয়োজকদের মধ্যে এই বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ESPN ব্রাজিল। প্রতিবেদন অনুযায়ী ফিফার নতুন সুপার উইন্ডো সূচি অনুযায়ী সেপ্টেম্বর ও অক্টোবরে 3টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে 2টি ম্যাচ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তৃতীয় ম্যাচটি কলকাতায় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রথম দিকে বাংলাদেশ ও সিঙ্গাপুরেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল, তবে দীর্ঘ ভ্রমণ, খেলোয়াড়দের বিশ্রাম এবং প্রস্তুতির বিষয় বিবেচনায় শেষ পর্যন্ত কলকাতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা ভারতের ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে আলোচনা ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ESPN ব্রাজিল। যদি ম্যাচটা অনুষ্ঠিত হয় তবে কলকাতার সমৃদ্ধ ফুটবল ইতিহাসে এটি হবে আরেকটি স্মরণীয় আয়োজন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি নরেন্দ্র মোদী সরকার মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। শনিবার 3য় দফা সরকারি প্রতিনিধিদের সঙ্গে সিজেপির বৈঠকের পর নয়াদিল্লির যন্তর মন্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডু ও জিতেন্দ্র সিং এর সঙ্গে উপস্থিত ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, তাই আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে আশুতোষ রাঙ্কা বলেন, 36 দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধ এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।